আজ ভিডিও শুরুতেই তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল বন্ধু, নমস্কার। আমি রুমি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম। এখন ঘড়িতে সময় সকাল 9:30। সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে, আর প্রতিদিনকার মতো আজও ভোরবেলাতে ঘুম থেকে উঠে বাসি কাজ, স্নান, পুজো করে নিয়ে ঝটপট করে জলখাবারটা বানিয়ে নিয়েছিলাম। আজকে জলখাবারে বানিয়েছি সুজি দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে, একটু গাজর আর বিনস দিয়ে উত্তাপাম। সেই উত্তাপাম 3 জনের জন্য 3টে বানিয়েছিলাম, একটু বড় করে, সেটাই খেয়ে নিয়েছি। জলখাবার খেয়ে বাবু বেরিয়ে গিয়ে মাটন নিয়ে এসেছে। আজকে দুপুরে হবে মাটন কষা আর ভাত। আর ভাতটা রেগুলার যে চালটা আমরা ঘরে খাই সেটা দিয়ে আজকে বানাচ্ছি না, বানাচ্ছি দেরাদুন চালের ভাত। সেই জন্য খুব বেশি তো সময় লাগবে না এই দেরাদুন চালের ভাত হতে, তাই দেরি করেই চালটাকে ধুয়ে টুয়ে নিয়ে একেবারে ডেকচিতে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর একদিকে মাটন কষাটা হচ্ছে। আর মাংস হলে পরে তো তোমরা জানোই আমার ঘরে আর কেউ কিছু খেতে চায় না, আমিও দুবেলার জন্য একেবারে নিশ্চিন্ত হয়ে যাই। দুপুরবেলাতে ভাত মাংস খাওয়া হবে, রাত্রিবেলাতে গরম গরম কয়েকটা রুটি করে নিলেই হয়ে যাবে। যাই হোক, দুপুরে রান্নাবান্না কমপ্লিট। মাটন কষার রেসিপি আর কি শেয়ার করব, সেই জন্য ওটা আর কোনো রকম ভিডিও করিনি। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কাউন্টার টপ, গ্যাসের ওভেন, সিঙ্কটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে একেবারে রান্নাঘরটা মুছে টুছে তারপরে বেরোবো। প্রত্যেক দিন সংসারের কাজ কর্ম, রান্না বান্না, ঘরের কাজ, ঘর গোছানো, এই সমস্ত কিছু নিয়েই তো তোমাদের সাথে গল্প করি। আজকে একটু অন্যরকম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। গতকাল রাত্রিবেলাতে টিভিতে একটা প্রোগ্রাম দেখছিলাম। উরি সার্জিক্যাল স্ট্রাইকের রিয়েলিটিটাই দেখাচ্ছিল। ইন্ডিয়ান আর্মির অ্যাটাক করার যে জায়গাটা ছিল, সেই জায়গাটাতে পৌঁছাবার জন্য ওদের কাছে দুটো রাস্তা ছিল। একটা রাস্তা ছিল খুব সোজা, তাড়াতাড়ি পৌঁছে যাবে, সেটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে। আরেকটা রাস্তা ছিল গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর সেখান থেকে যেতেও অনেকটা বেশি সময় লাগবে। কিন্তু ইন্ডিয়ান আর্মি বেঁচে ছিল ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা, যেটাতে সময়ও বেশি লাগছিল আর রিস্কও অনেক বেশি ছিল, যেহেতু ঘন গভীর জঙ্গল ছিল। কারণটা কি, গ্রামের রাস্তার মধ্যে দিয়ে গেলে যদি একটা কুকুর দেখেও ওদেরকে চিৎকার করে ফেলে, তাহলে যেখানে ওরা অ্যাটাক করতে যাচ্ছে তারা অ্যালার্ট হয়ে যাবে। যখন দেখছিলাম প্রোগ্রামটা, তখন মনে মনে চিন্তা করছিলাম, লাইফে চলার পথে প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বি কেও রাখাটা দরকার। জীবনের রাস্তাতেও শুধুমাত্র একটা পথ দিয়ে চলাটা কিন্তু বড্ড বড় ঝুঁকির। প্ল্যান এর ওপরে নিজের সমস্ত এফোর্ট দেওয়াটা অবশ্যই উচিত, কিন্তু যদি কোনো কারণে সেই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তার মানে কিন্তু এমনটা নয় যে জীবনটা শেষ হয়ে গেল, জীবনটা থেমে গেল। ঠিক তখনই কিন্তু প্রয়োজন পড়ে একটা শক্ত প্ল্যান বি। আমার বক্তব্য হচ্ছে যে আমি চলতে চলতে যে হারবই বা সব ক্ষেত্রে প্ল্যান বির প্রয়োজন পড়বেই তেমনটা নয়। একটা সাইড সাপোর্ট, একটা ব্যাক সাপোর্ট সব সময় রেখে তারপরে সামনে এগোনোটা উচিত। প্ল্যান বি মানে কিন্তু হেরে যাওয়া কখনোই নয়। কোনো বড় ঝড় এলে নিজের পায়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস রাখাটাই হচ্ছে প্ল্যান বি। তাই বলি কি, লক্ষ্য একটাই থাকুক, কিন্তু পথ যেন একের বেশি থাকে। কোনো একটা পথে আমরা ফেল করে গেলে আর একটা পথের যাতে আমরা হেল্প নিতে পারি সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য। আবার অনেক সময় দেখা যায় কি, প্ল্যান এটাকে সাপোর্ট করে নিয়ে আমরা কোনো কাজ করলে পরে যতটা সফলতা পেতাম, পরবর্তীকালে দেখা গেছে প্ল্যান বিকে সাপোর্ট করে নিয়ে তার থেকেও বেশি আমরা সফল হতে পেরেছি। এই ঘটনাটার সাথে তাল মিলিয়ে আর একটা কথা শেয়ার করি। এই সমস্যাটা প্রায় কম বেশি প্রত্যেক ঘরেতেই আছে। ছেলেমেয়েরা কিছুতেই পড়তে বসতে চায় না, শুধুমাত্র খেলা খেলা মন। তো আমরা মারা কি করি, যখন দেখি ঠিকঠাক মতো পড়াশুনো করছে না, খেলার সময়তে অনেক আগ্রহ কিন্তু পড়তে বসলেই তাদের ঘুম পায়, আমরা মায়েরা সে সময়তে কি করি, মার ধর, বকা ঝকা, শাস্তি দেওয়া, নানা রকমভাবে বাচ্চাটাকে জোর করে পড়তে বসাবার চেষ্টা করি। আদতেও তাতে কি কোনো লাভ হয়? না, তাতে কিন্তু কোনো লাভই হয় না। উল্টে বাচ্চারা বিগড়ে যায়, জেদ করে, আরোই পড়তে বসতে তাদের মন চায় না। সেক্ষেত্রে প্ল্যান বি মানে একদম অপোজিট ক্যারেক্টার প্লে করা উচিত।
যেখানে আমি বকাঝকা দিতাম সেখানে তাকে আদর, ভালোবাসা, যত্ন দিয়ে ভালো করে মাথায় হাত বুলিয়ে বাবা বাছা করে বুঝিয়ে তাকে পড়তে বসাতে হবে। আর এসবের জন্য প্রচণ্ড পরিমাণে ধৈর্যের দরকার হয়, অনেকটা চেষ্টা, পরিশ্রম এগুলো তো আছেই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝালাম জিনিসটা, ওই প্ল্যান এ প্ল্যান বি কীভাবে লাইফে আমাদের একটা ছাপ ফেলে। তো সেক্ষেত্রে বলি যে জীবনে চলার পথে যে কোনো কাজ করার সময়তে লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধুমাত্র একটা অপশান যথেষ্ট নয়। সেকেন্ড আর একটা অপশান মানে প্ল্যান বি অবশ্যই রাখাটা উচিত, শুধুমাত্র জরুরি মুহূর্তের জন্য। প্ল্যান বিকে সবসময় ব্যবহার করতে লাগবে একটা সেফটি নেট হিসাবে। আর এই তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসে বিছানাপত্রটা গুছিয়ে নিলাম। তোষকটা তুলে আজকে সকাল থেকে বাইরে গনগনে রোদ ছিল, একটু রোদে দিয়েছিলাম, এসে বিছানায় পেতে দিলাম। তারপরে এই চাদর দুটোকে বদলে ফেললাম। এবার একটু হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। আমার আগের দিনের ব্লগে এক বন্ধু মালপোয়ার রেসিপিটা জানতে চেয়েছিলে, তো তোমাকেই বলছি যে 1 কাপ মতো সুজি নিয়েছি, 1 কাপ ময়দা আর হাফ কাপ নিয়েছি চিনি, 500 ml মতো দুধ নিয়েছিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখেছি। সুজিটা ফুলে ওঠার পরে ব্যাটারের ঘনত্বটা যেরকম এসেছিল সেটা দেখে নিয়ে পরে আমি আবারও একটুখানি দুধ মিশিয়েছি, সামান্য পরিমাণে 1 চিমটে মতো নুন দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এর মধ্যে একটু কাজু কিশমিশ কুচি করে দিয়েছি, আর দিয়েছি মৌরি রোস্ট করে একটু ক্রাশ করে নিয়ে ওর মধ্যে মেশালেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে ওই তেলের মধ্যে ভেজেছিলাম। মালপোয়া যেহেতু আমি রসে দিই না, সেই জন্য ওই ভাজাটাই খেতে আমার ঘরে সবাই ভালোবাসে। আমি কিন্তু ভাজাটা একটু মচমচে আর রসালো হওয়ার জন্য ওর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে খাবার সোডাও মিশিয়েছি, যে কারণে মালপোয়াগুলো সফটও হয়েছিল, ফুলেও উঠেছিল, আর একটু ধারগুলো মচমচেও হয়েছিল। খাবার সোডা দিয়ে একটু ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগে। হাতে অনেকটা কাজ করে নিলাম, ঘরদোরগুলো ডাস্টিং করে নিয়ে ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে একদম ক্লিন করে নিলাম। খাটের তলাটা খুব ভালো করে ঝাড়টার দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখো বাইরে আজকে বললাম না সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, জানলার পর্দা টর্দা টেনে ঘরদোর পরিষ্কার করে একদম টিপটপ করে ফেলেছি। আর এবারে আমি চলে যাব স্নান করতে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর কিন্তু আলাদা একটা মানসিক শান্তি এনে দেয়, সেটা আমি সব সময়তেই তোমাদের সাথে শেয়ার করি। এখন সন্ধে ওই 6:30 মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, বিকালবেলায় উঠে ঘরটা আরেকবার একটু হালকা হাতে মুছে নিয়ে জামা কাপড় টাপড় ছেড়ে সন্ধে লাগিয়ে আমার বাড়ির রাস্তার একদম ওপারেই যে ফুচকার দোকানটা আছে ওইখান থেকে গিয়ে ফুচকা নিয়ে এলাম আমার আর মামামের জন্য। ফুচকা আনলে পরে এরকম বাড়িতে মাম্মাম বানায়, আমি বসে বসে খাই। আজকে বানাবার দায়িত্ব পড়েছে আমার। আর আমি ওই আলু মাখাটা চামচ দিয়ে দেওয়ার থেকে হাত দিয়ে দেওয়াটাই বেশি পছন্দ করি, ওতে যেন খেয়ে অনেক তৃপ্তি পাই। আর এই তো সকালবেলাতে কাছাকাছি জামা কাপড় যে সমস্তগুলো হয়েছিল অর্ধেকটা ভাঁজ করা হয়ে গেছে, মানে যখন যেটা শুকিয়েছে তখনই সাথে সাথে ভাঁজ করে নিয়েছিলাম সেগুলো। আর বাকি যেটুকুনি রয়েছে এখন ওই গুছিয়ে একেবারে ভাঁজ করে জায়গাতে রেখে দেবো। সন্ধ্যের সময়টাতে এইরকম টুকটাক কাজগুলোকে যদি গুছিয়ে নিতে পারি তাহলে সকালের দিকে কিন্তু একটু চাপটা কমে যায়। আর সন্ধ্যের দিকে তো সংসারে বিশেষ খুব একটা কাজ থাকে না, তাই জন্য বসে না থেকে যখন যেখানে গোছাবার থাকে আমি সবটা গুছিয়ে নিই। জামা কাপড়গুলো সকালবেলাতে কেচেছি, বেলাবেলি যে কটা শুকিয়েছে সাথে সাথে সেগুলো কিন্তু ভাঁজ করে জায়গায় তুলে দিয়েছি। আর যেটুকুনি বাকি ছিল সেটুকুনি এখন ভাঁজ করে নিচ্ছি। আর এটা যদি এখন না করতাম তাহলে কালকে সকালবেলাতে তো সেই করতেই হতো, তাই জন্য এখন করে নেওয়াটাই ভালো। এমনিতেও সন্ধ্যের দিকে সংসারে যে খুব বেশি কাজ থাকে তা নয়, আগামী দিনের সকালটাকে সুন্দরভাবে আর রিল্যাক্সভাবে শুরু করার জন্য রাতের দিকে এরকম কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি। তো বন্ধু আজকের ভিডিওটা এইটুকুনি রইল। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।